রুমাইশার গলা শুনে আর সাফিন আরও এক ধাপ অবাক হলো। রুমাইশার সেই রিনরিনে গলা আর নেই, কণ্ঠটা আগের তুলনায় ভারী হয়ে গেছে অনেকখানি। গলা শুনে মনে হচ্ছে যেন রসকসহীন কোনো মেয়ে অনুভূতিহীনদের মতো কথা বলছে। হ্যাঁ, ওসব রাজসান ভাইয়া নিজের সাথে নিয়ে গেছেন। কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে আপু? তোমাকে না পেয়ে সাফওয়ান ভাইয়া কি অবস্থা হয়েছিল তুমি জানো? ভাইয়া না খেয়ে খেয়ে মরতে বসেছিল। সেদিন যদি ভাইয়া সুস্থ সবল থাকতো, তাহলে ওই লুকাসের ক্ষমতা ছিল না ভাইয়াকে নিয়ে যাওয়ার। ভাইয়া সবগুলোকে উপরে পাঠিয়ে দিত। কেন চলে গেছিলে আপু তুমি? ভাইয়া কিডন্যাপ হওয়ার আগের দিন তুমি এখানে ছিলে, কিন্তু আমাদের কাছে আসোনি। আমরা তিনজন মিলে তোমাকে কতটা খুঁজেছি তুমি জানো? আর তোমার এই অবস্থা কিভাবে হয়েছে? ভাইয়ার মতো কিভাবে হয়ে গেলে তুমি? তোমার অত পরিবর্তন কি করে হলো? সাফিন নিজের কৌতূহল ধরে রাখতে পারছে না। চোখে মুখে ওর সত্য জানার আগ্রহ ফুটে উঠেছে স্পষ্টভাবে। রুমেশা ওকে চোখে ইশারে শান্ত হতে বলল, তারপর বলল, শান্ত হয়ে বস। আমি যা যা বলবো চুপচাপ শুনবি। কথার মাঝে কোনো প্রশ্ন করবি না। আমার কথা শেষ হলে তবেই প্রশ্ন করবি, বুঝেছিস? সাফিন মাথা নাড়িয়ে সাই মানল। তারপর পা উঠিয়ে বিছানায় আরাম করে বসলো ও রুমাইশার দিকে ফিরে রুমাইশার থেকে ওর নির্দোষ হয়ে যাওয়ার এক্সপ্লানেশন শুনতে। রুমাইশা কিছুক্ষণ চুপ থেকে মৃদু গলায় বলল, আমার যে এমন পরিবর্তন হয়েছে তার জন্য আমার কোনো আফসোস নেই। আমার আফসোস শুধু সাফওয়ানের জন্য, ওর আমাকে সঠিক সময়ে সঠিক তথ্য না জানানোর জন্য। আর ভুল সময়ে সেই সঠিক তথ্য জানার পর আবার সাফওয়ানকে না চাইতেই ভুল বোঝার জন্য। আমার মনে হয় এই পৃথিবীতে আমি যদি কাউকে সবচেয়ে বেশি বিশ্বাস করি তবে সেটা সাফওয়ান। আমি যেদিন থেকে আবিষ্কার করেছি যে আমার ভেতর অন্যরকম এক পরিবর্তন হচ্ছে, সেদিন থেকেই আমি অনেক খুশি ছিলাম। এটা ভেবেই যে সাফওয়ানকে আর নিঃসঙ্গতা ছুঁতে পারবে না। ওর কষ্টটাকে ওর মতো করে গ্রহণ করার জন্য এখন আমি আছি। কিন্তু আমার পরিবর্তন হওয়ার শুরু থেকেই আমি প্রচুর শর্ট টেম্পার হয়ে গিয়েছিলাম। নিজের মনের বিরুদ্ধে কিছু হলেই যাচাই বাছাই না করে রেগে যেতে শুরু করলাম প্রচণ্ড। আর যেদিন আমি পালিয়ে গেলাম সেদিন তো আমার রাগটা মাত্রাতিরিক্ত হয়ে গেল। আমি যখন সাফওয়ানের এতদিনের না বলা সত্যিগুলো জানতে পারলাম, তখন নিজের মতো করে দুয়ে দুয়ে চার মিলিয়ে আমি ঘটনাগুলোকে আমার মনের মতো করে ব্যাখ্যা দিলাম। সাফওয়ান আমাকে আটকানোর চেষ্টা করেছিল অনেক, কিন্তু আমি শুনিনি। সেদিন এতটাই কষ্ট পেয়েছিলাম আমি, আর এতটাই রাগ হয়েছিল আমার যে কোনো কিছু চিন্তা না করেই রাগের মাথায় আমি ল্যাব ছেড়ে ছুটে চললাম। আর সেই ছুটতে গিয়েই আমি আবিষ্কার করলাম আমার দৌড়ের গতি। কিন্তু আমার তখন নিজের ওপর ইমপ্রেসড হওয়ার সময় ছিল না, মানসিকতা ছিল না। অত দ্রুত গতিতে আমি কোথাও যাচ্ছিলাম, কোন রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিছুই দেখতে পাচ্ছিলাম না, শুধু ছুটছিলাম। এত খানিক বলে রুমাইশা দীর্ঘশ্বাস ছাড়ল। সেদিন ছিল ওর সাফনের সাথে ওর শেষ দেখা। আর সেই থেকেই এখনো পর্যন্ত সাফনকে একটু শান্তি মতো দেখতে পায়নি ও। সাফন যে সেদিন ভুল বোঝার জন্য পণটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে ওর এখনো। সাফিন বুঝতে পারল রুমাইশার কষ্ট পাচ্ছে। রুমাইশাকে সান্ত্বনা দিয়ে ও নরম গলায় বলল, মন খারাপ করো না আপু। যা হওয়ার তা তো হয়ে গেছে, সেটা আর ফিরিয়ে নিয়ে আসা সম্ভব না। তুমি বলো, এরপর তুমি কোথায় গেলে, কি করলে? আমি জানি না সেদিন আমি এক ছুটে কোথায় গিয়েছিলাম, তবে অনেক অনেক রাস্তা পার করে ফেলেছিলাম ওই অল্প সময়ের ভেতরেই। তারপর ছুটতে ছুটতে এক সময় আবার একটা বড়সড় জঙ্গল পেলাম। সেখানে গিয়ে থামলাম আমি। সে জায়গাটা আসলেই কোথায় তা আমার জানা নেই, কিন্তু এই পালিয়ে যাওয়াই আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। যেদিন আমি এইখান থেকে পালিয়েছিলাম তার আগের দিন রাতে আমার হাড় কাঁপানো জ্বর এসেছিল। সে জ্বরটা তখনও পুরোপুরি নির্মূল হয়নি, তার রেশ বাকি ছিল হয়তো, বা হতে পারে আমার এই পরিবর্তনের প্রভাবে জ্বরের প্রকোপ বাড়ছিল। সেদিন রাতে আবারও প্রচণ্ড জ্বর এলো আমার। জঙ্গলের ভেতর খাবার পানিবিহীন, বাসস্থানবিহীন, সামান্য পোশাকে থাকা আমি জ্বরের তীব্রতায় কাঁপতে শুরু করলাম। আর তারপর জ্বরের ঘোরে কখন জানি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, বা হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু এরপর যখন আমার জ্ঞান ফিরল তখন নিজেকে আবিষ্কার করলাম এক ঝুম বৃষ্টির মাঝে, খোলা আকাশের নিচে মাটিতে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে শুয়ে ওই জ্বর অবস্থাতেই। কতক্ষণ যাবৎ ঝমঝমে বৃষ্টিতে আমি ভিজেছি সেটা বলতে পারি না, কারণ জ্ঞান ফিরে কয়েকবার চোখ মেলে তাকিয়েছিলাম। বৃষ্টি ছাড়া আর কিছুই দেখি নাই। আর তারপর হয়তো আবার জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এরপর যখন জ্ঞান ফিরল তখন সূর্য মাথার উপরে,
আমার শরীরের ভেজা পোশাকগুলো ততক্ষণে বেশ খানিকটা শুকিয়ে গেছে। জ্বরের ঘোরে চোখে ঝাপসা দেখছিলাম। মাটি থেকে মাথা তুলতে পারছিলাম না। মাথা ভারী হয়েছিল প্রচণ্ড, চোখের পাতা ফুলে গেছিল। চোখ মেলতে পারছিলাম না পুরোপুরি। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম আমি। খিদেতে পেটের ভেতর যন্ত্রণা করছিল। কোনো রকমে হেঁটে আমি সামনে এগোচ্ছিলাম। কোথায় যাচ্ছিলাম জানি না। হাঁটতে হাঁটতে একসময় ঘন জঙ্গলটা পার করে ফেললাম। জঙ্গলের পরেই ছিল বিশাল ফসলি মাঠ। ওই মাঠের কোনায় একটা ছোটখাটো বাড়ি ছিল। খুবই জরাজীর্ণ সে বাড়িটা। কোনো কিছু না ভেবেই সে বাড়ির ভেতরে ঢুকে গেলাম। সে বাড়িতে শুধু একটা বুড়ি ছিল। তার স্বামী সন্তান কেউ নেই। জ্বরে কেঁপে টলতে টলতে সেই বুড়ির কাছে গিয়ে আমি কোনো রকম সাহায্য চাইলাম। বুড়ি চোখে দেখতেন না তেমন, এতে করে আমারই সুবিধা হয়েছে। আমার জলজলে চোখ দুটো তার নজরে পড়েনি কখনো। কিন্তু বুড়ির বাড়িতে সমস্যা আরও প্রকট হয়। আমি আমার নাকে অদ্ভুত সব গন্ধ পেতাম সারাক্ষণ। দূর দূরান্ত দিয়ে কোনো প্রাণী, তা সে হোক মানুষ বা অন্য কিছু, সব কিছুর গন্ধ পেতাম আমি। তার আর তাদেরকে আমি সেই দূর থেকেই শুনতে পেতাম। মানুষের একে অপরের কানে কানে বলা ফিসফিস কথা, সতর্ক পায়ে হেঁটে যাওয়া শেয়ালের পায়ের আওয়াজ, মুরগি মাটি থেকে ঠোকর দিয়ে পোকা খাওয়া, দূরে গাছের ডালের পাখির বাচ্চার চিউচিউ সবই শুনতে পাওয়া শুরু করলাম আমি। অসহ্য লাগতে শুরু করলো আমার। সম্পূর্ণ নতুন আমিকে আমার সহ্য হচ্ছিল না একটুও। মনে হতো আমি বোধহয় পাগল হয়ে যাব, বা হয়তো পাগল হয়ে গেছি। এত শব্দ আর গন্ধে আমি বিরক্তিতে ছটপট করতাম সারাক্ষণ। বুড়ি দাদি ভাবতো আমার জিনে ধরেছে। সারাক্ষণ সূরা কিরাত পড়ে আমার গায়ে ফু দিতেন। কিন্তু তাতে কিছুই হতো না। উপায় না পেয়ে আস্তে আস্তে নিজেকে আমি এই নতুন পরিবেশে খাপ খাওয়াতে থাকলাম। তার কিছুদিন পর জঙ্গলের পাশের মেইন রোডে 3খানা গাড়ি দাঁড়ানো দেখেছিলাম আমি। ওরা জঙ্গলের ভেতরটা সার্চ করছিল। কেন করছিল তা তখন আমি জানি না। আমি বুড়ি দাদির রান্নার জন্য শুকনো ডাল কুড়োতে গিয়েছিলাম সেখানে। ব্যাপারটা কি হচ্ছে সেটা বোঝার জন্য আমি ওই গাড়িগুলোর আশেপাশে গিয়ে শোনার চেষ্টা করছিলাম ওদের কথাবার্তা। আর তখন ওই গাড়ির ভেতরকার কারো একজনের কথা আমার কানে আসে, যে বলছিল উত্তরের জঙ্গলটাতে নাকি ওরা খুব কড়াভাবে নজর রাখবে সাফওয়ান আসলেই সেখানে আছে কিনা জানার জন্য। সাফওয়ানের নাম শোনা মাত্রই আমি বুঝে যাই যে ওরা আসলে কারা। সাফওয়ানের নোটবুকে ওদের সম্পর্কে পড়েছিলাম আমি। সম্ভবত লুকাস না ফোকাস, কিছু একটা নাম হবে তার। সেই এই সার্চ মিশন পরিকল্পনা করছিল। সাফওয়ান বিপদে পড়তে যাচ্ছে শুনে আমি তখনই কাঠকুড়োনো বাদ দিয়ে চলে আসি বুড়ি দাদির বাড়িতে। সেদিন রাত পড়ে গেলে উত্তরের জঙ্গলের উদ্দেশ্যে আমি বের হই, যেন সাফওয়ানকে আমি সাবধান করতে পারি লুকাসের ব্যাপারে। কিন্তু বাড়ির রাস্তা খুঁজে পেতে পেতে অনেক দেরি হয়ে যায় আমার। জঙ্গলে পৌঁছে আমি ল্যাবের দিকে এগোচ্ছিলাম সাফওয়ানের কাছে যাওয়ার জন্য। সাফওয়ানের কি অবস্থা বা বাড়ির কি অবস্থা কিছুই আমি জানতাম না। আমি ভেবেছিলাম সবাই হয়তো ভালোই আছে আমাকে ছাড়া, সাফওয়ানও। কিন্তু কিছু দূর এগোনোর পর পায়ে হাঁটার শব্দ পাই আমি, আর কারা আসছে দেখার জন্য সে রাস্তায় এগিয়ে তোকে আর সাফওয়ান ভাইয়াকে আসতে দেখে আমি দাঁড়িয়ে যাই। কি করব ভেবে না পেয়ে লুকিয়ে দেখতে থাকি তোদেরকে। তোরা এত রাতে বের হয় আমার একটু খটকা লাগে, কিন্তু তোদের সামনে গিয়ে জিজ্ঞেস করব এমন অবস্থা আমার ছিল না। কারণ আমি ভেবেছিলাম আমার চোখ মুখের যে হাল হয়েছে তা নিয়ে রাফসান ভাইয়ার সামনে দাঁড়ালে সাফওয়ানের সাথে ভাইয়ার গুরুতর ঝামেলা বাঁধবে। কিন্তু আমার মনে ছিল না যে আমার চোখ দুইটা এখন আর স্বাভাবিক নেই। তারা এখন রাতের বেলা উজ্জ্বলতা ছড়ায়। দূর থেকেও তাদেরকে স্পষ্টই বোঝা যায়। আর এই ভুলের কারণেই তোরা আমাকে দেখে ফেলিস। আর এরপরেই আমি টের পাই তোদের থেকে আরও পেছনে জনাতিনক লোক পায়ে হেঁটে এদিকে আসছে। তারা যে আসলেই কারা সেটা আমি জানতাম না। তাই তোদের সবার থেকে পালাতে আমি আবার ছুটে যাই সেদিক থেকে, যেদিক থেকে এসেছিলাম সেদিকেই। সাফওয়ানকে সেদিন আমার আর সাবধান করা হয় না। তবে আমার বিশ্বাস ছিল সাফওয়ানের কাছে 10টা লুকাস আসলেও ওরা সাফওয়ানের কিছুই করতে পারবে না। কিন্তু পরদিন রাতে আমার আবার সাফওয়ানের সাথে দেখা করতে আসতেই আমার সে বিশ্বাস গুড়িয়ে যায়। তোদের দেখে যেদিন পালিয়ে গেলাম সেদিন আমার আবার জ্বর আসলো, ভয়ানক জ্বর। উঠে দাঁড়ানোর শক্তি পর্যন্ত ছিল না শরীরে। কিন্তু তারপরেও পরদিন রাতে আমি আবার সাফওয়ানকে সাবধান করার জন্য আমার জ্বর তপ্ত দুর্বল শরীরটা টেনে নিয়ে কোনো রকমে জঙ্গলে আসি। আর জঙ্গলের ভেতর ঢোকার কিছুক্ষণ পর আমি অদ্ভুত রকমের শব্দ শুনতে পেলাম। সাই সাই শব্দ করে কেউ যেন তরোয়াল চালাচ্ছে। চমকে উঠে আমি শব্দটাকে ফলো করে সেদিকে এগিয়ে যাই। আর এরপর দূর থেকেই দেখতে পাই আমার সাফওয়ানকে জনাদশেক মানুষকে একে একে চুপিসারে বিখণ্ডিত করতে করতে এগোচ্ছে।
কিন্তু সাফওয়ানের শরীরের অবস্থা দেখে আমি অবাক হই। ওর সেই বিশাল আকারের শরীর, পেশিবহুল শরীরটা শুকিয়ে শীর্ণকায় হয়েছে। কিন্তু এরকমটা কেন হয়েছে সেটা তখনও আমি বুঝিনি। লুকাসের লোকগুলো যখন ওকে ঘিরে ধরলো তখন আমার জান প্রাণ উতলা হয়ে যাচ্ছিল সাফওয়ানকে বাঁচানোর আশায়, কিন্তু আমার শরীর সায় দিচ্ছিল না। আর এরপর যখন ওই সাদা কোট পরিহিত লোকটা সাফওয়ানকে শ্যুট করলো তখন আবার দুনিয়া আর দুনিয়া রইল না। মাথার ভেতরটা ঘুরে উঠলো আমার, আর এরপর ওখানেই জ্ঞান হারালাম আমি। রুমাইশা থামল। চোখের কোণে লেগে থাকা অশ্রুকণা অনামিকা দ্বারা মুছে ফেল। সাফিন এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো রমেশের কথা শুনছিল, কিন্তু হঠাৎ বিরতি দিতে সাফিন আবার নড়েচড়ে বসল। সাফিন সহ সাফনের পরিবারের কেউই জানে না সাফন আদৌ বেঁচে আছে কিনা, আর তাকে ওই লোকগুলো কেন নিয়ে গেছে, আর সাফনের সাথেই বা তারা কি করতে চলেছে এসবের কোনো ধারণাই নেই তাদের। সাফিন রুমাইশার নীরবতার সুযোগ নিয়ে বলল, আমার বিশ্বাস সাফন ভাইয়া বেঁচে আছে আপু। কারণ ভাইয়াকে যদি মেরেই ফেলতে হতো তাহলে ওরা ভাইয়াকে এখানেই মেরে ফেলে রেখে যেত, তাদের সাথে করে নিয়ে যেত না। মৃতদের তো কারো কাজে লাগার কথা নয়, তাই আমার মনে হয় ভাইয়াকে ওরা নিজের কাজে লাগানোর জন্য বাঁচিয়ে রেখেছে। ভাইয়া হয়তো আমাদের থেকে অনেক দূরে আছে, কিন্তু বেঁচে আছে। বাকিটা আল্লাহ জানেন। হ্যাঁ, সাফওয়ান বেঁচে আছে, কিন্তু ঠিক কতক্ষণ বেঁচে থাকবে সেটা বলা যাচ্ছে না। রুমেশের কথা শুনে সাফিন চমকে লাফিয়ে উঠল এক প্রকার। তারপর চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, ভাইয়া বেঁচে আছে? তুমি শিওর? কিন্তু তুমি কিভাবে জানো? ভাইয়ার সাথে তোমার যোগাযোগ আছে? ভাইয়া কি কোনোভাবে যোগাযোগ করেছে তোমার সাথে? রুমাইশা সাফিনের দিকে শীতল চোখে তাকালো, তারপর আবার চোখ ফিরিয়ে নিয়ে বলল, না, অন্য একজনের সাথে যোগাযোগ আছে। ল্যাবের সিক্রেট রুমের স্ট্রেচারে হাত পা বাঁধা অবস্থায় অস্থির হয়ে নিজেকে চালানোর আপ্রাণ চেষ্টা করছে সাফওয়ান, আর সেই সাথে রাগে গজরাচ্ছে ও। নিজের দুর্বল শরীরের সর্বশক্তি দিয়ে স্ট্রেচারে মেটালিক বন্ধন থেকে নিজেকে চালানোর জন্য ছটফট করছে। রুমেশার সান্নিধ্য না পেতে পেতে ওর শরীর আগের চাইতেও বেশি দুর্বল হয়ে গেছে, আগের থেকেও বেশি জঙ্গলি আর হিংস্র হয়ে উঠেছে ও। তারপরও যে শক্তি ওর দেহে বাকি আছে তার সবটুকু নিংড়ে নিয়ে ও চেষ্টা করছে নিজেকে চালানোর। নিজের বিবেক বুদ্ধিও যেন ধীরে ধীরে লোপ পাচ্ছে ওর। থেকে থেকে সব ভুলে যাচ্ছে ও, কারণ নামই মাথায় আসছে না আজকাল। রুমাসের মুখটা নিভু নিভু হয়ে মাঝে মাঝে ভেসে উঠছে চোখের সামনে, কিন্তু সেটাও বেশিক্ষণ থাকছে না, উধাও হয়ে যাচ্ছে। স্মৃতিগুলো যেন ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে যাচ্ছে ওর। ঠিক সেই মুহূর্তেই মাইকেল আর জর্জ প্রবেশ করলো সেই রুমে। ওদের দেখে সাফনের মেজাজ যেন সপ্তমে চড়ে গেল। গজরে উঠে দাঁতে দাঁত চেপে ইংরেজিতে বলল, আমাকে আটকে রেখেছিস কেন? আমার বাঁধনটা খুলে দে একবার, তারপর তোদেরকে বোঝাচ্ছি আমি। সব কটার গলার নল খুলে কুকুর দিয়ে খাওয়াবো আমি। শান্ত হন মিস্টার সাফওয়ান আহমেদ। আপনি হয়তো অবগত আছেন যে কেন আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু সেই উদ্দেশ্য সফল করার জন্য আপনাকে মরতে হবে। তবে আমাদের কাছে একটা উপায় আছে আপনাকে বাঁচিয়ে রাখার। যদি আপনি আমাদের শর্ত মেনে নেন তবে আমরা আপনাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করব। এতে আমাদের দুপক্ষেরই লাভ হবে। সাফন গর্জিয়ে উঠল আবারও, হিসিয়ে বলল, রাগ তোদের উপায়। আমি মরি আর বাঁচি তাতে আমার কিচ্ছু যায় আসে না। তবে আমি যদি এইখান থেকে নিজেকে ছাড়াতে পারি তবে তোদের বাঁচার আর কোনো উপায় থাকবে না। দেখুন মিস্টার আহমেদ, আমরা চাই আপনি বেঁচে থাকুন। আপনার মতন এমন রেয়ার আর বেসিক্যালি ইম্পসিবল হাইব্রিডকে আমরা এইভাবে হারিয়ে ফেলতে চাই না। আপনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন তবে আপনিও বেঁচে থাকবেন আর আমাদেরও লাভ হবে। আর হার্বার্ডও যা চায় সেটাও ও পেয়ে যাবে। আর আপনি খুব ভালো করেই জানেন হার্বার্ড কি চায়, কিন্তু তার জন্য আপনার বৃষগ্রন্থি সহ আপনার বিষথলি কেটে ফেলতে হবে। কিন্তু ওগুলো আপনার শরীরে এমনভাবে অ্যাটাচ করা যে সেগুলো কেটে ফেললে আপনি আর বাঁচবেন না। তবে আপনি যদি স্ব ইচ্ছায় বিষদাঁত দিয়ে বিষ বের করে আমাদেরকে প্রোভাইড করেন তবে আপনার বিষগ্রন্থি আর কেটে ফেলার প্রয়োজন পড়বে না। আপনিও বেঁচে থাকবেন, হার্বার্ট যা চায় সেটাও পাবে, বরং যা চাইতো তার থেকে অনেক বেশি পাবে। আর আমরাও আপনার ওপর রিসার্চ করতে পারবো। সাফন দাঁত মেলে হিংস্রভাবে তাচ্ছিলের হাসি হাসল। ওর ঝকঝকা ক্যানেল দাঁতদ্বয় ঝলকে উঠল ল্যাবের আলোতে। মাইকেল আর জর্জ অভিভূত চোখে তাকিয়ে দেখল সাফনকে। সৃষ্টির জগতের এক অদ্ভুত বিস্ময় এখন ওদের সামনে। সাফন খোলস ছেড়েছে সদ্য, শরীরে খসখসে চামড়ার লেয়ারটা খুলে গেছে, ভেতরে এখন নতুন চামড়া। উজ্জ্বল শ্যামলা সেই চামড়া যেন চকচক করছে।
কঙ্কলাসার শরীরেও অসম্ভব রকম সুন্দর দেখাচ্ছে সাফনকে। এই জলজলে চোখ দুইটা যেন সব আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। ওই চোখ দুইটার দিকে শুধুমাত্র তাকিয়ে থাকতে ইচ্ছে করে। সাফন হাসতে হাসতে হঠাৎ করে হাসি থামি ইস্পাত কঠিন গলায় বলল, আমি বেঁচে থাকতে হারবার্ট যা চাইছে তা পাবে না। আর বেঁচে থাকার জন্য কারোর সাথে সমঝোতা করার মতো কাপুরুষোচিত কাজ আমার দ্বারা সম্ভব না। ওই হারবার্টের সাথে সমঝোতা করার চেয়ে আমি মৃত্যুকে বেশি পছন্দ করব। কিন্তু তোরা চাইলেও আমাকে বাঁচিয়ে রাখতে পারবি না, কারণ আমার মেডিসিন আমার কাছে নেই। সুতরাং আমি এমনিতেও মারা পড়ব খুব দ্রুতই। তাই এসব মৃত্যু সমঝোতা আমার কাছে নিছক কয়েকটা শব্দ ছাড়া আর কিছুই না। মাইকেল আর জর্জ চমকে একে অপরের দিকে তাকালো। ওরা জানে সাফন একজন কেমিস্ট, কিন্তু ও যে নিজের জন্য কেউ তৈরি করে ফেলতে পারবে তা ওরা ভাবেনি। চোখে চোখে দুজন কথা বলেনি। সাফনকে আবার বলল, আপনি চাইলে আপনার মেড আমরা নিয়ে আসার ব্যবস্থা করব। সেটা কোথায় পাওয়া যাবে? সেই স্থানের নাম বলে দিলেই আমাদের লোকেরা গিয়ে খুঁজে নিয়ে আসবে। কিন্তু মিস্টার আহমেদ, আমরা চাই আপনি বেঁচে থাকুন। আপনার মতন একজন হাইব্রিড ক্রিয়েচারকে আমরা কোনো মতে হারাতে চাই না। কিন্তু সাফন ওদের কথাই কোনো উত্তরই দিল না। চোখ বন্ধ করে স্ট্রেচারে শুয়ে এলো। কথা বলে নিজের বেঁচে থাকা এনার্জিটুকু নষ্ট করতে ওর ইচ্ছে করছে না। মাইকেল আর জর্জ এতক্ষণে বুঝলো যে সাফনকে এত স্বাস্থ্যকর আর ক্যালোরিযুক্ত খাবার দেওয়ার পরও ও কেন সাফনের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না। কিছুক্ষণ সাফনের থেকে উত্তরে আসায় দাঁড়িয়ে থেকে যখন সাফনের কোনো হেলদোল দেখলো না, তখন সাফনকে একা ছেড়ে ওরা বেরিয়ে এলো। বেরিয়ে এসে জর্জ মাইকেলকে বলল, ছেলেটা যদি আমাদেরকে ওর কিওর এর খোঁজ না দেয়, তবে আমাদের হাতে আর কোনো উপায় থাকবে না। রবার্টের কথা মতোই আমাদের ছেলেটার বীজথলিটা কেটে ফেলতে হবে। কিন্তু ওর বীজথলিতে 250 গ্রাম বীজ থাকার কথা ছিল। সেটা এখন রিডিউস হয়ে 170 গ্রামে পরিণত হয়েছে। এটা খুব সম্ভবত হয়েছে ওর মেডিসিনের অভাবে, আমার যা ধারণা। আর এইভাবে চলতে থাকলে সেটা আরও কমে যাবে। এই কথা হার্বার্টকে জানালে কি হবে বুঝতে পারছো? আমরা যদি হার্বার্টকে বলি যে সাফওয়ান আহমেদের তৈরি করা মেডিসিনের অভাবে তার বীজ শেষ হয়ে গেছে বা খুব অল্প পরিমাণে আছে, তবে কি কোনোভাবে সাফওয়ানকে বাঁচানো সম্ভব? হ্যাঁ, আমরা চেষ্টা করে দেখতে পারি, তবে হিতে বিপরীত হতে পারে। কিন্তু একবার চেষ্টা করে দেখলে ক্ষতি নেই, যা কিছু হতে পারে। জর্জ মাইকেলের কথায় সায় জানালো। তারপর চোখে চোখে নিজেদের সিদ্ধান্তটা পাকাপোক্ত করে ওরা ডিসিশন নিল খুব দ্রুতই হার্ভার্টের সাথে কথা বলার। রুমাশা ল্যাবের ভেতর বসে ব্যাগ গোছাচ্ছে। শাফিন দাঁড়িয়ে আছে পাশে। সকালবেলা গিয়ে রুমাশার কথা মতো নির্দিষ্ট কিছু পোশাক বাড়ি থেকে এনে দিয়েছে ও। তারপর বোরখা পরে রুমাশা শাফিনের সাথে বাজারে গিয়ে আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে এসেছে। রুমাশা যে সহি ও সালামতে আছে সেটা এখন বাড়ির কাউকে জানাতে বারণ করেছে রুমাশা। ও এই দেশ ছাড়ার পরই জানাতে বলেছে, নইলে আয়েশা বা রুনিয়া কেউই হয়তো ওকে ছাড়াতে চাইবে না। আর এখন এসব ইমোশনের কোনো জায়গা সময় কিছু নেই ওর কাছে। ব্যাগের চিন আটকাতে আটকাতে রুমাশা শাফিনকে জিজ্ঞেস করলো, রাফসান ভাইয়া কত দূর? প্রায় চলে এসছে, আর 10 মিনিটের মাথায় মনিহার পৌঁছে যাবে বলেছেন। এতক্ষণে তো হয়তো আরও কাছাকাছি চলে এসছে। এই অল্প কয়টা জিনিসে হবে? একটা ট্রলি ব্যাগ তো নিচ্ছ না, শুধু একটা ব্যাকপ্যাক নিচ্ছ। তুমি মেয়ে মানুষ, তোমার জিনিসপত্র বেশি লাগবে, এটাই স্বাভাবিক। এখনও ভেবে দেখো, ট্রলি ব্যাগ লাগলে বলো, আমি আমারটা তোমাকে দিয়ে দেবো। লাগবে না, এতেই হবে। আমি ট্যুরে যাচ্ছি না, তাই বেশি জিনিসের প্রয়োজন নেই। আর এটাই হয়তো তোদের সাথে আমার শেষ দেখা। আর কবে তোদের সাথে আমি দেখা করতে পারবো বলতে পারছি না। হয়তো আর কখনো দেখা হবে না, বা হলেও বহু বছর পর। তবে আমি সেফলি সব কাজ শেষ করতে পারলে তোকে জানাবো অবশ্যই। শাফিন দীর্ঘশ্বাস ছাড়ল। সবাই ওকে ছেড়ে যাচ্ছে, কেউই থাকছে না। লুকাস নামের অসভ্যটার উপর খুব রাগ হলো ওর। ওই শয়তানটার জন্যই এত কিছু হয়েছে ওদের সাথে, নইলে সব কিছুই ঠিকঠাক থাকতো। ওরাও আগের মতো হেসে খেলে জীবনটা পার করে দিতে পারতো। কিছুক্ষণ পর শাফিনের ফোন বেজে উঠল। ও ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রাফসানের নাম দেখেই বলে উঠল, ভাইয়া মনিহারে এসে গেছে হয়তো, তুমি এখানেই থাকো, আমি আমার বাইকটা নিয়ে গিয়ে ভাইয়াকে এগিয়ে নিয়ে আসি। রুমাইশা ইশারায় সম্মতি জানালো। শাফিন বেরিয়ে গেল ল্যাব থেকে। রুমাইশা সব গোছগাছ শেষে নিজেও রেডি হতে শুরু করলো। কালো বোরখার ওপর কালো হিজাব নেকাব দিয়ে নিজেকে ঢেকে নিল ও। রাফসান ফ্লাইটের ইমার্জেন্সি টিকিট বুক
করেছে আজ ভোরবেলাতেই। রাতের 11টায় ফ্লাইট ওর। রাফসান এসে পৌঁছালেই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ও ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। বেশি দেরি হয়ে গেলে ও সাফনকে হয়তো আর জীবিত পাবে না ও। খানিকক্ষণ পর রাফসানকে নিয়ে ল্যাবের ভেতর ঢুকলো সাফিন। রাফসান ভেতরে ঢুকেই দ্রুত পায়ে রুমাইশার কাছে এসে বোরকা আবিত রুমাইশাকে নিজের সাথে জড়িয়ে নিল শক্ত করে। অনেকগুলো দিন পর বোনকে কাছে পেয়ে রাফসানের যেন হৃদয়টা জুড়িয়ে গেল। রুমাইশা ও ভাইয়ের বুকের উপর শান্ত হয়ে পড়ে রইল। কিছুক্ষণ পর রুমাইশাকে ছেড়ে দিল রাফসান। তারপর বোরকার উপর দিয়েই ওর চোয়াল দুইটা ধোয়াতে আগলে নিয়ে বলল, আবার কবে তোর দেখা পাবো জানি না, তুই যে সহি সালামতে আছিস তাতে আমি খুশি। ওখানে পৌঁছেই ফোন দিবি, আমার বা সাফিনের যে কোনো একজনের কাছে দিলেই হবে। আর প্রত্যেকদিন আপডেট জানাবি। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন তিনি তোকে জীবনের সব ক্ষেত্রেই সফল করেন, আমিন। বাবা মায়ের খেয়াল রেখো ভাইয়া, আর আমি চলে যাওয়ার পরই তাদের জানায়ও যে আমি ঠিক আছি। তবে কোথায় আছি, কি করছি সে বিষয়ে কাউকে কিছুই জানানোর দরকার নেই এখন। আমি আমার কাজে সফল হলে তবেই তাদেরকে জানায়ও। আর আমি যদি সফল হতে না পারি তবে হয়তো আর কখনোই আমাদের দেখা হবে না। সাফওয়ানের সাথে সাথে হয়তো আমাকেও তোমরা হারাবে, তবে আমি সফল হব বলেই আশা রাখি, বাকিটা আল্লাহ ভরসা। রাফসান আরও একবার রুমাইশাকে বুকে টেনে নিল। তারপর নিজের থেকে রুমাইশাকে ছাড়িয়ে নিয়ে বোরখার উপর দিয়ে ওর কপালে চুমু খেল রাফসান। রুমাইশা রাফসানের থেকে বিদায় নিয়ে পেরিয়ে পড়ল সাফিনের সাথে। সাফিন রাফসানকে নিয়ে আসার সময় বাড়ির রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে এসেছে। আবারও রুমাইশাকে নিয়ে সেই রাস্তা দিয়েই বাইক নিয়ে ছুটে চলল সাফিন। মণিহারে গিয়ে রুমাইশাকে ঢাকাগামী বাসে তুলে দিল ও। আর এরপর বাস ছেড়ে দিলে সাফিনের থেকে বিদায় নিয়ে রুমাইশা চলল এক কঠিন যুদ্ধের ভেতর নিজেকে সঁপে দিতে। মাইকেল আর জর্জ গাড়িতে করে আবার ল্যাবে ফিরছে। মুখভার দুজনেরই, কারণ সত্যিই হিতে বিপরীত হয়েছে। হার্ভার্ডকে যখন বলা হলো যে সাফনের শরীরে বিষের পরিমাণ খুব কম, কারণ তার মেডিসিনটা তার সাথে নেই, তখন থেকে হার্ভার্ড চটে গেছে ভীষণ। এত টাকা খরচ করে এতজন লোক লাগিয়ে সাফনকে খুঁজে এনে কোনো প্রফিট সে পাবে না জানার পর থেকেই তার মাথায় কাজ করছে না। কিন্তু এত সহজে হার মানার পাত্র হার্ভার্ড নয়। সে তখনই মাইকেল আর জর্জকে আদেশ করেছে যেভাবেই হোক সাফনের মেডিসিনের খবর যেন ওরা সাফনের মুখ থেকে বের করে। আর তার যদি ব্যর্থ হয় তবে সে নিজের ছেলেদের লাগাবে সাফনের মুখ থেকে কথা বের করতে। আর তার ছেলেরা যে সাফনকে কমের ওপর ছেড়ে দেবে না সেটাও সাফ সাফ জানিয়ে দিয়েছে হার্ভার্ড। ব্যর্থ হয়ে ফিরে আসছে মাইকেল আর জর্জ। তারা এখন শুধু ভাবছে সাফন এর থেকে কিভাবে মেডিসিনের খোঁজ করা যায়। এই তথ্য জানতে না পারলে তাদের আমও ছালাও যাবে। এদিকে ল্যাবে থাকা সাফনের শরীর আরও খারাপের দিকে এগোচ্ছে। এখন আর নিজেকে ছাড়ানোর জন্য আগের মতো অস্থির হয়ে ছটফট করে না। স্থির হয়ে শুয়ে থাকে সারাদিন। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ওকে দেখাশোনা করার জন্য নিযুক্ত নার্স মেয়েটি হাজার চেষ্টা করলেও ওকে কিছুই খাওয়াতে পারছে না। চুল দাড়ি সব লম্বা হয়ে বন মানুষের মতো দেখাচ্ছে ওকে। জর্জ কয়েকবার চেষ্টা করেছে সাফনের চুলদাড়ি কাটার ব্যবস্থা করার, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সাফনের চুলদাড়িতে কেউ স্পর্শ করতে পারেনি। জর্জ আর মাইকেল ফিরে এলো। ওদের সাথে অন্যান্য ডাক্তার আর গবেষকদের ছোটখাটো একটা মিটিং হলো সাফনকে নিয়ে। এরপর মিটিং শেষে ওরা সবাই মিলে এলো সাফনের রুমে, কিন্তু ওদের উপস্থিতিতে সাফন কোনো নড়চড় করল না। আগের মতো করেই বিছানায় পড়ে রইল। নার্স মেয়েটা ওদের খবর দিল যে সাফন গতকাল সকাল থেকে কিছুই খায়নি। অনেক জ্বর করা সত্ত্বেও সাফনকে সে কিছুই খাওয়াতে পারেনি। মাইকেল সহ অন্যান্যরা নিজেদের ভেতর কিছু কথা বলে নিল। তারপর মাইকেল ইশারা করলো সবাইকে বাইরে বেরিয়ে যেতে। নার্স মেয়েটি সহ অন্যরাও বেরিয়ে গেল মাইকেলের ইশারায়। মাইকেল পাশ থেকে একটা চেয়ার টেনে নিয়ে স্ট্রেচারের পাশে বসে নরম গলায় বলল, দেখুন সাফওয়ান আহমেদ, আপনি এইভাবে ভেঙে পড়বেন না। আমরা আপনাকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের পক্ষে যত যা করা সম্ভব সব কিছুই করতে আমরা প্রস্তুত আছি, কিন্তু যার জন্য আমরা এত কিছু করছি সে যদি নিজেই আশা হারিয়ে ফেলে তাহলে কিভাবে হবে বলুন? আপনার কাছে আমি জ্ঞান চাইনি। আপনি আমাকে ডিস্টার্ব না করে আমাকে একা ছেড়ে দিলে আমি বেশি খুশি হব। আর পারলে আবার বাঁধন খুলে দিয়ে এখান থেকে কেটে পড়ুন। আমি স্বাভাবিকভাবে একটু হাঁটা চলা করতে চাই। মাইকেল চিন্তা করলো সাফনকে জোর জবরদস্তি করে কিচ্ছু হবে না।
মেডিসিনের খবরটা জানতে তাকে ধীরে স্থিরভাবে সামনে আগাতে হবে। আর তাই জোরাজোরি না করে কিছুক্ষণ চুপ থেকে সে জোরে হাঁক ছাড়ল। অ্যাশলি, মাইকেলের ডাকে নার্স মেয়েটি রুমের ভেতর এসে মাইকেলের পাশে দাঁড়ালো আদেশের অপেক্ষায়। মাইকেল তাকে বলল, মিস্টার সাফওয়ান আহমেদের বাঁধনগুলো খুলে দাও। আর সে যদি কোনো ধরনের প্লেজার চায় তবে তাকে কোনো কিছুতে বাধা দিও না। নার্স মেয়েটি মাইকেলের ইশারা বুঝলো। তাকে বাড়ি থেকে আগে বলে দেওয়া হয়েছে এ ব্যাপারে। গাঢ় লাল লিপস্টিক দেওয়া ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল তার। মাইকেলকে চোখের ইশারায় আশ্বস্ত করল সে। কিন্তু তখনই স্ট্রেচারে শুয়ে থাকা সাফন চোখ বন্ধ অবস্থাতেই গমগমে কণ্ঠে বলে উঠল, আবার ওসবে রুচি নেই। আমাকে যেন কেউ কোনোভাবে বিরক্ত না করে, নইলে কিন্তু মোটেও ভালো হবে না। ওপরে পাঠানোর সময় আমি নারী পুরুষ মারি না, কথাটা মাথায় গেঁথে রাখবেন। নার্স মেয়েটা সাফনের কথা কিছুটা ভয় পেল। সে শুনেছে যে সাফন একজন হিটম্যান, কিন্তু তার মতো সুন্দরীকে সাফন মারতে পারবে বলে তার মনে হলো না। তাই নিজের ভয়কে পাশ কাটিয়ে সাফনের কাছে গিয়ে ওর হাতে পায়ের বাঁধনগুলো খুলে দিল। কঙ্কাল আসার শরীরটা নিয়ে উঠে বসলো সাফন। হাত পায়ের যে জায়গাগুলোতে মেটালিক বন্ধন ছিল সে জায়গাগুলো ছিলে গেছে। সাফনের এতদিন নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে ছিলে যাওয়া জায়গাগুলোর অনেকাংশ নতুন চামড়া উঠতে শুরু করেছে। সাফনকে বিদায় জানিয়ে চলে যাওয়ার জন্য মাইকেল চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, আপনি চাইলে আপনার হেয়ার অ্যান্ড বিয়ার্ড ট্রিম করার জন্য আমি লোক পাঠাবো। আপনার হ্যান্ডসাম ফেসটা ঠিক চাপে দর্শন হচ্ছে না, তাতে আমি বেশ কষ্ট পাচ্ছি যেন। সাফন আজ রাজি হলো চুলদাড়িগুলো ট্রিম করাতে। ও মাইকেলকে ইশারায় বলল পাঠাতে। সাফনের সম্মতি পেয়েই মাইকেল ল্যাব ছেড়ে বাইরে চলে গেল। দরজা ঠেলে বেরোনোর আগে অ্যাশলি মেয়েটাকে ধৈর্য ধরে আগাতে ইশারা করলো সে। নার্স মেয়েটা আবারও মাইকেলকে মাথা নাড়ি আশ্বস্ত করলো। মাইকেল ল্যাব থেকে চলে গেলে সাফন স্ট্রেচার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর হাত পাগুলোর অসারতা কাটাতে রুমই হাঁটা শুরু করলো। নার্স মেয়েটা অশুভের মতো ট্যাপ ট্যাপ করে ওর দিকে তাকিয়ে আছে দেখে সাফন ধমক দিয়ে বলল, I need some privacy. Get yourself out from this room. মেয়েটা ধমক খেয়ে চুপসে গেল। সাথে সাথে রুম ছেড়ে বেরিয়ে গেল ও। মেয়েটা বেরিয়ে গেলে সাফন একটু সহজ হলো। ওয়াশরুমে ঢুকে প্রাকৃতিক কাজগুলো সারল। তারপর ওয়াশরুমের আয়নায় নিজেকে একবার দেখে নিল ও। পরনে ওর ল্যাব থেকে দেওয়া একটা সাদা রঙের ট্রাউজার। শরীরের উদ্ধাংশ নগ্ন, বুকের পাঁজরগুলো স্পষ্টভাবে দৃশ্যমান। কালো রঙা ঠোঁটজোড়া শুকিয়ে তা থেকে চামড়া উঠছে। দাড়ি গোফের ঠেলায় সেই ঠোঁটজোড়া দেখা যাচ্ছে না। মাথার চুলগুলো ঘাড় ছড়িয়েছে। চুলগুলো জট পাকিয়ে গেছে বেশ খানিকটা। নিজেকে পর্যবেক্ষণ করতে করতে রুমের দরজায় টোকা পড়ল। সাফন ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। বাইরে নক দেওয়া মানুষটাকে উদ্দেশ্য করে ভেতরে আসতে বলল ও। ওর অনুমতি পেয়ে ভেতরে ঢুকলো একটা ছেলে। তার হাতে একটা বক্স। ছেলেটার পেছন পেছন অ্যাশলি মেয়েটা ছাড়াও আরও কয়েকজন মেয়ে নার্স ঢুকলো। অ্যাশলি মূলত সাফনকে দেখাশোনার দায়িত্বে আছে। আর অন্য ফেলো নার্সগুলো এতদিন অ্যাশলির মুখে সাফনের কথা শুনে কৌতূহলবশত সাফনকে দেখতে এসেছে। যদিও তার জন্য মাইকেলের কাছে খুব আকুতি মিনতি করা লেগেছে। তারপর অনুমতি পেয়েছে ওরা। বক্স হাতে নেওয়া ছেলেটা এসে সাফনকে বলল যে সে সাফনের হেয়ার ট্রিম করতে এসেছে। সাফন ছেলেটার দিকে তাকিয়ে ওকে এগিয়ে আসতে বলল। আর তারপর তাকালো ছেলেটার পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোর দিকে। সাফনের চোখে মেয়েগুলো দৃষ্টি পড়তে মেয়েগুলো অদ্ভুতভাবে মুচকি হাসলো। কিন্তু সাফনের করার চাহনিতে ওরা দূরত্ব পায়, আবার যেভাবে এসেছিল সেভাবেই পেরিয়ে গেল। দীর্ঘ 11 ঘন্টার ফ্লাইটের পর দুপুরের কিছুক্ষণ আগে আমেরিকার বস্টন শহরের বস্টন লোগার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নামল রুমাইশা। পরনে ওর ছাই রঙা ট্রাউজার, সাথে সাদা লং স্লিভ শার্ট। ঢোলাঢালা শার্টটাতে রুমাইশার দৈহিক সৌন্দর্য পুরোপুরি আড়াল হয়ে আছে। মাথার উপর সানক্যাপ দেওয়া, ঘাড় বাপড়ি চুলে নিম্নাংশ, ক্যাপের নিচ দিয়ে পেরিয়ে আছে। পায়ে ওর একজোড়া সাদা আর গোলাপি মিশলের লাইটওয়েল শু। মুখে কালো রঙা মাস্ক পরে পিঠে ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে এলো ও এয়ারপোর্টের ভেতর থেকে। কিছু দূর সামনে যাওয়ার পরই দেখলো বড় বড় করে আরকাদের লেখা একটা কাগজ উঁচু করে ধরে দাঁড়িয়ে আছেন একজন পুরুষ। 30-এর উপর বয়স হবে তার। তার পাশে দাঁড়িয়ে আছে একটা 25 বছর বয়সী মেয়ে। রুমেশা এগিয়ে এলো ওদের দিকে। আর তারপর ওদের কাছে পৌঁছে ছেলেটাকে
উদ্দেশ্য করে ইংরেজিতে বলল, আমি রুমাইশা কাদের। আপনি নিশ্চয়ই জোনাস অ্যান্ডারসন। আরে তুমি তো পিচ্চি মেয়ে, তোমার সাথে এতদিন কথা বলে আমি বুঝিনি যে তুমি এত ছোট হবে। সাফওয়ান আহমেদ এমন বুড়ো হয়ে তোমার মতো একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে, শেষমেশ ও পেডো হয়ে গেল। জোনাসের এমন রসিকতা রুমাইশার পছন্দ হলো না। যেখানে জোনাসের বাচ্চা জোনাস নিজেই 25 বছর বয়সী মেয়ে বিয়ে করেছে সাফওয়ানের বয়সী হয়ে, সেখানে সাফওয়ানকে পেডো বলেছে। আর রুমাইশা কি অত ছোট? জোনাসের বউয়ের থেকে হয়তো বছর 3 ছোট হবে। রুমাইশাকে নিজের কথায় হাসতে না দেখে জোনাস একটু দমে গেল। তারপর অকওয়ার্ডনেস কাটাতে পাশে দাঁড়ানো মেয়েটিকে দেখিয়ে বলল, মিট মাই ওয়াইফ সেরেনা অ্যান্ডারসন। তোমার আসার কথা শুনে সবচেয়ে বেশি এক্সাইটেড হয়তো সে। সে না এগিয়ে এসে রুমাইশাকে হাঁক করলো। এরপর প্রাথমিক কুশলাদি বিনিময়ের পর রুমাইশা জোনাস আর সেরেনার সাথে তাদের বাসায় উদ্দেশ্যে রওনা হলো। বেশ বড় পরিসরে দোতলা একটা বাসায় থাকে জোনাস আর সেরেনা। জোনাস সিঙ্গাপুরিয়ান কিন্তু সেরেনা আমেরিকান। দুজনের লাভ ম্যারিজ, বিয়ে যদিও বেশি দিন হয়নি, 4 কি 5 মাসের মতো হয়েছে। বাড়ির গেট দিয়ে ভিতরে ঢুকল ওরা। এরপর গাড়ি থেকে নেমে পড়ল রুমাইশা আর সেরেনা। জোনাস গাড়িটাকে গ্যারেজে রাখতে গেল আর সেরেনা রুমাইশাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। তারপর রুমাইশাকে ওর নিজের জন্য বরাদ্দকৃত রুমটা দেখে ফ্রেশ হতে বলল। দুপুরে খাবার খাওয়ার সময় সেরেনা ডাকতে গেল রুমাইশাকে। রুমাইশা ফ্রেশ হয়ে এসেই ঘুমিয়ে পড়েছিল। দীর্ঘ ফ্লাইটের কারণে শরীরে ওর ক্লান্তি, প্লেনের ভেতর ভালোভাবে ঘুমাতে পারেনি। এখন সেটারই কিছু অংশ পুষিয়ে নিচ্ছে ও। সেনা ডাকার পর রুমাইশা উঠে হাত মুখ ধুয়ে খেতে এলো। চেয়ার ট্রেনের টেবিলে বসেই ও জোনাসের উদ্দেশ্যে বলল, আমি আজ রাতেই সাফওয়ানের সাথে দেখা করতে চাই। আপনার কিছু করা লাগবে না, শুধু সাফওয়ান যেখানে আছে সেখানে আমাকে একটু কষ্ট করে পৌঁছে দেবেন, আর সেই জায়গাটার একটা ম্যাপ আমাকে দেবেন যেন সাফওয়ানকে খুঁজে পেতে আমার সুবিধা হয়। ম্যাপের ব্যবস্থা আমি করে রেখেছি, কিন্তু তাতে একটা সমস্যা আছে। সাফওয়ানের দেওয়া তথ্য মতে ওকে কোনো সিক্রেট রুমে রাখা আছে, যার কোনো চিহ্ন আমি ম্যাপের ভিতর খুঁজে পাইনি। তাই ওকে আসলেই কোথায় রাখা আছে সেটা তোমাকেই নিজে নিজে মাথা খাটিয়ে বের করতে হবে, এবং ভুল করেও ধরা পড়া যাবে না। যদি ধরা পড়ো তো তোমার সাথে কি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ওইখানে সিকিউরিটি খুবই কড়া, তাই ভেতরে ঢুকতে হবে খুব সাবধানে। আর লেজার দেওয়া স্পটগুলো ম্যাপে আমি মার্ক করে দিয়েছি। ভুলেও লেজারের সাথে নিজের শরীরের একটা পশমও স্পর্শ করাবে না। টাচ লাগলেই সাইরেন বেজে উঠবে, আর সাথে সাথেই সবাই সজাগ হয়ে যাবে। রুমাইশা মনোযোগ দিয়ে জোনাসের কথা শুনতে লাগলো। খাওয়া শেষ করে হার্ভার্ডের ল্যাব বিল্ডিং সম্পর্কে যতখানি পারা যায় ধারণা নিল ও। এরপর জোনাসের সাথে বসে নিজের অভিযান নিয়ে বেশ কিছুক্ষণ সলা পরামর্শ করে নিজেকেও প্রস্তুত করলো সাফনের কাছে যাওয়ার জন্য। রাতের বেলা সাফন স্ট্রেচারে বালিশে হেলান দিয়ে বই পড়ছিল। চুল দাড়িগুলো স্টিম করার পর থেকে ওকে অসম্ভব রকম সুন্দর লাগছে। বুনো বুনো ভাবটা কেটে গেছে একদম। আজ বেশ ভালোভাবে শরীরটা রগড়ে রগড়ে গোসল দিয়েছে ও। প্রচুর ময়লা জমেছিল গায়ে, সেগুলো সব শাওয়ার গ্লাভস দিয়ে উঠিয়েছে। গোসলের পর থেকে খুব ফ্রেশ লাগছে ওর, মনটা একটু ফুরফুরে লাগছে। ওকে এখানে এরা অকারণে কেন এখনো আটকে রেখেছে সেটাই ওর মাথায় আসছে না। ওর ভেনম লেভেল এখন অনেক নিচে নেমে গেছে, সেটা জানা সত্ত্বেও ওরা ওকে ছাড়ছে না। সময় কাটছিল না ওর, বারবার শুধু রুমাইশার কথা মনে পড়ছিল। তাই রুমে রাখা আলমিরার ভেতর পাওয়া একটা বই নিয়ে পড়তে শুরু করেছে ও। কিছুক্ষণ পর রুমের দরজাতে অ্যাশলি নামের মেয়েটা ঢুকলো। সাফন সেদিকে তাকিয়ে সাথে সাথে আবার চোখ ফিরিয়ে নিল। মেয়েটার ড্রেস সেন্স খুবই বাজে। অল টাইম ছোট ছোট পোশাক পরে ক্লেভেজের বেশ খানিকটা শো করে ঘুরে বেড়ায় অসভ্য মেয়েটা। আর আজ কয়েকদিন ধরে সাফনের আশেপাশে একটু বেশি খোলামেলাভাবে ঘুরঘুর করছে মেয়েটা। সাফন অনেকবার মাইকেলকে বলা সত্ত্বেও মেয়েটাকে চেঞ্জ করেনি মাইকেল। তার ধারণা সাফন প্লেজার পেলে হয়তো মন নরম করে মেডিসিনের কথাটা বলে দিবে। কিন্তু আজ সাফনকে দেখে অ্যাশলি মেয়েটার চল নেমে গেল। ওই জঙ্গলের মতো গোফতারির আড়ালে যে এমন অসম্ভব সুন্দর সুনিপুণ কাঠামোর পৌশালী চেহারা লুকিয়ে থাকতে পারে তা সে কল্পনাতেও ভাবেনি। অবাক হয়ে এগিয়ে এলো সাফনের দিকে। মুখটা ওর কিঞ্চিত হা হয়ে আছে।
সাফওয়ানের একদম কাছে এসে দাঁড়িয়ে শরীরটা দুলিয়ে মোহনীয় কণ্ঠে বলে উঠল, আপনারা রাতের খাবার দিব। সাফওয়ানের চোখে মুখে বিরক্তি দেখা গেল। ভ্রু দুইটা কুচকে গেল ওর। বইয়ের দিকে চোখ রেখে ও ছোট্ট করে উত্তর দিল, হুম। মেয়েটা উত্তর পাওয়ার পর সাফওয়ানের পাশ থেকে সরল না, সেখানে ঠাই দাঁড়িয়ে রইল। সাফওয়ান অস্বস্তিতে পড়ল। মেয়েটা নিজের সুডোডল বক্ষ সাফওয়ানের চেহারা সোজাসুজি রেখে দাঁড়িয়ে আছে, সাফওয়ানের মনোযোগ আকর্ষণের আশায়। সাফওয়ান সোজা হয়ে বালিশে ঠ্যাস দিয়ে বসেছিল এতক্ষণ, কিন্তু মেয়েটার এমন বেহায়াপনার জন্য মেয়েটার যেদিকে আছে তার উল্টো দিকে মুখ ফিরে কাত হয়ে শুয়ে আবার বই পড়ায় মনোযোগ দিল ও। কিন্তু মেয়েটা দমে গেল না। ধীরে ধীরে মেয়েটা নিজেও স্ট্রেচারের উপর উঠে বসলো। মেয়েটা স্ট্রেচারের উপর উঠেছে টের পেয়ে সাথে সাথে সাফওয়ান ঘুরে বসলো। কিন্তু মেয়েটাকে কিছু বলার আগে মেয়েটা সাফওয়ানের চোয়াল স্পর্শ করে ওর ঠোঁটের উদ্দেশ্যে মুখ বাড়ল। ব্যাপারটা টের পাওয়া মাত্রই সাফওয়ান এক ঝটকায় মেয়েটার থেকে দূরে সরে গেল। তারপর নিজের বাম হাতটা দিয়ে স্ট্রেচারের উপর রাখা বালিশটা ধরে মেয়েটার গায়ে টেকে বালিশের উপর দিয়ে ধাক্কা দিল একটা। মেয়েটা ধাক্কা খেয়ে স্ট্রেচারের উপর থেকে ধরম করে মেঝেতে পড়ে গেল। মাথায় আঘাত পেয়ে মেয়েটা আর্তনাদ করে উঠল। সাফওয়ান রক্ত চক্ষু নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে বজ্র কণ্ঠে বলে উঠল, নেক্সট টাইম এমন দুঃসাহস দেখালে আর ধাক্কা দিয়ে নিচে ফেলবো না, সোজা উপরে পাঠিয়ে দিব। এটাই আপনার লাস্ট ওয়ার্নিং। এরপর আমার সাথে কোনো অসভ্যতা আমি করতে এলে আর জানে বেঁচে ফিরবেন না, কথাটা মনে রাখবেন। মেয়েটা অসহায় চোখে তাকালো একবার সাফওয়ানের দিকে। ডান হাতটা ওর এখনও নিজের মাথার নিচে আঘাত পাওয়া স্থানে। তাড়াতাড়ি করে মেয়েটা মেঝে থেকে উঠে বসলো। তারপর অশ্রুসিক্ত চোখ নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। সাফওয়ানের মেজাজটাই খারাপ হয়ে গেল। মেয়েটা চলে যেতে বেড থেকে উঠে গিয়ে রুমের দরজাটা ভেতর থেকে লক করে দিল ও। এরপর আবার বেডের কাছে ফিরে এসে মেজাজ হারিয়ে যে বইটা পড়ছিল এতক্ষণ সেটা দুই হাত দিয়ে ছিঁড়ে কুটি কুটি করে ফেলল। রাগের চোটে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে ওর। ইচ্ছে করছে সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে। পেয়েছে কি এরা সব, যা ইচ্ছে তাই করছে ওর সাথে। আর এখন কিনা কোথাকার কোন অসভ্য মেয়েকে লেলিয়ে দিয়েছে ওর পেছনে। সময় নিয়ে নিজের মাথা ঠান্ডা করলো সাফওয়ান। নিহাত মেয়েটা এদের কর্মচারী, নইলে আজই মেয়েটাকে ভোগে পাঠিয়ে দিত। মাথাটা ঠান্ডা হলে স্থির হয়ে বসলো গিয়ে রুমে রাখা চেয়ারে। তারপর টেবিলের উপর দু হাতের কোনোই ঠেকিয়ে দু হাত দিয়ে মাথার চুলগুলো মুঠি করে ধরলো ও। অসহ্য লাগছে ওর সব কিছু। এমন সময় দরজায় নক পড়ল রুমের, কিন্তু এতে সাফওয়ানের সামান্য ঠান্ডা হওয়া মাথাটা আবার গরম হয়ে গেল। নক পড়া সত্ত্বেও দরজা খুলতে উঠল না ও। আগের মতো করেই বসে রইল চেয়ারে। কিন্তু পর মুহূর্তেই আবার নক পড়ল দরজায়, আগের থেকে জোরে। এবার সাফওয়ান উঠল। মনে মনে ভেবে নিল, দরজার ওপাশের মানুষটা যদি ওই অসভ্য অ্যাশলি মেয়েটা হয় তাহলে আর দ্বিতীয়বার ভাববে না ও। একেবারেই ওর ভবনীলা সাঙ্গ করে দিবে। চরম বিরক্তি নিয়ে দরজার কাছে গিয়ে নখ খুলে দরজাটা টেনে খুলল ও। আর খুলেই শক খেল সাফওয়ান। দরজা খুলতে সারা শরীরে কালো পোশাকে আবৃত কেউ একজন ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। থতমত খেয়ে গেল সাফওয়ান। ডাল সামলাতে না পেরে পড়ে যেতে নিল। তাতেই দরজার হাতল ধরে নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচালো ও। কিন্তু পর মুহূর্তেই ওর উপরে ঝাঁপিয়ে পড়া মানুষটার স্পর্শ চিনতে পারল সাফওয়ান। সাথে সাথে দরজাটা লক করে দিয়ে সেই মানুষটাকে বাচ্চাদের মতো করে কোলে তুলে নিল ও। তারপর সর্বশক্তি দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে তার গলায় মুখ টুপালো সাফওয়ান। ওর মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরোতে লাগলো, রিমু, আমার রিমু, আমার প্রাণের রিমু। দুই পা দিয়ে সাফওয়ানের কোমরটা আঁকড়ে ধরে দু হাতে সাফওয়ানের কাঁধের ওপর মুখ রেখে সমানে ফুপিয়ে কেঁদে চলো রুমাইশা। কাঁদতে কাঁদতে ও বলল, আমাকে ক্ষমা করে দেবেন, আপনাকে ভুল বুঝেছি আমি আর কখনোই আপনাকে ছেড়ে কোথাও যাব না। হাজার ভুল বোঝাবুঝি, রাগারাগি, মারামারি, কাটাকাটি যাই হয়ে যাক না কেন, আপনাকে আর কখনোই চোখের আড়াল হতে দিব না আমি। আই এম সরি, এমনটা আর কখনোই হবে না। কেউ আর আপনাকে আমার থেকে এভাবে কেড়ে নিতে পারবে না। সাফওয়ানের হৃদয়টা যেন জুড়িয়ে গেল রুমাইশাকে নিজের এত কাছে পেয়ে। নিজের দুর্বল শরীরটা নিয়েই কতক্ষণ সাফওয়ান ওর রিমুকে ওভাবেই কোলে নিয়ে জড়িয়ে ধরে ঘরময় হাঁটাহাঁটি করলো তার হিসেব নেই। অনেকক্ষণ পর রিমুকে ও নিজের কোল থেকে নামিয়ে স্ট্রেচারে বসিয়ে দিল। আর এরপর রুমাইশাকে আবৃত করে রাখা কালো পোশাকটা অনাবৃত
করে রুমাইশার চোখ মুখ থেকে সমস্ত পর্দা সরিয়ে দিল ও প্রাণ ভরে দেখতে থাকলো ও ওর রিমুকে। ওই জলজলে চোখে দয়, ওই তীক্ষ্ণ ভুরজোড়া, ফুলে থাকা খয়েরি আর কালোর মিশলের ঠোঁটজোড়া, গুলোমুলো গাল ফুইটার জায়গায় তীক্ষ্ণ চল, সব কিছু। কিন্তু তখনই রুমাইশার চুলের দিকে নজর গেল সাফনের। ব্যথিত দৃষ্টিতে ও রুমাইশার দিকে বুড়ো তুলে তাকিয়ে রুমাইশার ঘাড়ের কাছে পড়া চুলগুলো নিজের ডান হাত দ্বারা স্পর্শ করে ও বলে উঠল, তোর অত লম্বা চুল কই গেল? আমার সাধের চুলগুলো কই রিমু? তারপর রিমুর উত্তরের অপেক্ষা না করেই ওর জলদয় নিজের বড় বড় থাবার ভেতর নিয়ে জিজ্ঞেস করলো, আর চোখ মুখের এ কি আলো হয়েছে? এত শুকিয়ে গেছিস কিভাবে? চোয়ালের মাংস কোথায় গেল? এখন আমি কিভাবে চোয়াল দুটো ধরে টানবো? রুমাইশা কান্নার চোটে কোনো কথা বলতে পারছে না। হিসকে উঠে গেছে ওর। দু চোখ ভরে শুধু সাফনকে দেখছে ও। সাফনের ওই কঙ্কলাসার শরীরটার দিকে তাকানো যাচ্ছে না। হাড়গুলো যেন চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। ওই বিশাল শরীরটা যা রুমাইশা নিজের দুহাত দিয়ে জড়িয়ে নেওয়ার সময় অনেক চেষ্টা করেও সাফনের পিঠের মধ্যভাগের আশেপাশে পৌঁছাতে পারত না। সেই শরীরটা যেন এখন রুমাইশা জড়িয়ে নেওয়ার পরও খালি জায়গায় রেখে দেবে। রুমাইশা হিসকি তুলতে তুলতেই কোনো রকমে সাফনকে বলল, আপনি একটু আমার কাছে আসুন। রুমাইশার বলতে দেরি, কিন্তু সাফনের ওর কাছে আসতে দেরি হলো না। ঝড়ের গতিতে ও রুমাইশাকে স্ট্রেচারের বালিশের উপর শুয়ে দিয়ে নিজেও স্ট্রেচারের উপর উঠে রুমাইশার বুকের উপর মাথাকে দু হাতে ওর কোমরটা জড়িয়ে নিল। রুমাইশা সাফনকে দু হাতে আগলে নিয়ে নিজের সাথে শক্ত করে চেপে ধরল। নিজের মাথাটা বালিশের ওপর থেকে উঁচু করে ওর বুকের উপর থাকা সাফনের চুলের ওপর দিয়ে ওর মাথায় চুমু খেলো। সাফন আরও জোরে জড়িয়ে ধরল ওকে। এতগুলো দিন পর ওর রিমুকে কাছে পেয়ে ওর চোখ দুইটা আর যেন কোনো বাধা মানতে চাইল না। নিঃশব্দে কেঁদে চলল ও। চোখ থেকে পানির নহর বয়ে যাচ্ছে ওর। রুমাইশার বুকের ভেতর মুখ লুকিয়ে সাফন অভিমান সুরে ওকে জিজ্ঞেস করলো, কোথায় গেছিলি তুই সেদিন আমাকে ফেলে? তোকে কত খুঁজেছি আমি, রাত দিন 24 ঘন্টা তোকে খুঁজেছি আমি, একটা জায়গাও বাদ দিইনি। যত জায়গা সম্ভব সবখানে খুঁজেছি, কিন্তু তোকে কোথাও খুঁজে পাইনি আমি, কোথাও না। হ্যাঁ, আমার ভুল ছিল যে আমি তোকে কিছু জানাইনি। আমি চাইনি তুই এসব দিয়ে আমাদের জন্য চিন্তা করে তোর মাথায় চাপ দিস, মন খারাপ করে থাকিস। তাই বরাবরই সমস্ত ডিস্টারবেন্স থেকে তোকে দূরে রাখতে চেয়েছি আমি। তাই বলে তুই আমাকে এভাবে ছেড়ে চলে যাবি? তোর কি একবারও মনে হলো না যে সেই মানুষটা কিভাবে থাকবে যে তোকে ছাড়া এক মুঠো ভাত খায় না, একটা ফোঁটা ঘুমাতে পারে না? এমনটা কিভাবে করতে পারলি তুই? এত পাষাণ কিভাবে তুই হলি রে রিমু? রুমাইশা ডুকরে কেঁদে উঠল আবার। সাফনের চুলের উপর আবার একটা চুমু বসিয়ে দিয়ে সাফনের টিম করা খোঁচা খোঁচা দাড়িওয়ালা চোয়ালের উপর হাত বুলাতে বুলাতে ও বলল, ক্ষমা করে দিন আমাকে। এমনটা হবে না আর কখনো। আপনাকে ছেড়ে আর কখনোই কোথাও যাব না আমি। কসম করছি আপনাকে। আপনাকে বাকিটা জীবন নিজের সাথে বেঁধে রাখবো আমি। সাফন রুমাইশার বুক থেকে মাথা উঠালো। এরপর রুমাইশার সমস্ত মুখে চুমু খেয়ে খেয়ে অস্থির করে ফেল ওকে। কিন্তু এরপর রুমাইশার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে গেলে রুমাইশা কান্ন জন গলাতেই বলে উঠল, ইস, দাঁত ব্রাশ করেননি কতকাল? 5 দিন। রুমাইশা সাফনের মুখখানা নিজের ডান হাতটা দিয়ে নিজের দিক থেকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে আগের মতো করেই বলে উঠল, ছি ছি ছি, সরুন, আপনাকে আমি চুমু খাবো না। সাফনের মুখটা যেভাবে রিমু সরিয়ে দিয়েছিল ঠিক সেই অ্যাঙ্গেলেই সাথে সাথে সাফন আবার নিজের মুখখানা রুমাইশার দিকে ঘুরিয়ে বলল, আমি দাঁত ব্রাশ করিনি বলে তুই আমাকে চুমু খাবি না? এই তো স্বামী ভক্তি? মোটেও আমার স্বামী ভক্তি নিয়ে প্রশ্ন তুলবেন না। আপনার জন্য আমি বাংলাদেশ থেকে নিজের কথাটা শেষ করতে পারল না রুমাইশা। তার আগেই সাফন ওর মুখ বন্ধ করে দিল। আর তারপরে এতদিনের বিচ্ছেদের কারণে তাদের ভাটা পড়ার সম্পর্কটা ঠিক করে নিয়ে সমস্ত ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে রুমাইশাকে আদরে আদরে ভরিয়ে দিল সাফন। মরুভূমির বুকে হেঁটে চলা ক্লান্ত তৃষ্ণার্ত প্রতীক যেভাবে হঠাৎ পাওয়া ঠান্ডা শীতল পানির আকণ্ঠ ভরে পান করে, ঠিক সেভাবেই রুমাইশার থেকে ওর সমস্ত মিষ্টত্বটুকু শুষে নিল সাফন। রাতের প্রায় 2টা। সাফনের নগ্ন বুকে মাথা রেখে শুয়ে আছে রুমাইশা, আর ডান হাতটা ভাঁজ করে নিজের মাথার নিচে দিয়ে বাম হাতে রুমাইশাকে জড়িয়ে শুয়ে আছে সাফন। এতক্ষণ ধরে অনেক অনেক গল্প করেছে ওরা।
দুজনে মিলে সেই থেকে হাসাহাসি খুনসুটি হাতাহাতি করে রুমটাকে মাতিয়ে ফেলেছে। পিলো ফাইট করে বালিশগুলো সব ছিঁড়ে ছুটে ফেলেছে। বালিশের ভেতর থাকা পালকগুলো ঘরময় ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানার চাদরটা অবহেলায় পড়ে আছে মেঝের এক কোণায়। স্ট্রেচারটা নিজের জায়গা থেকে সরে গেছে প্রায় হাফ ফিট। ফকফকা রুমটা এখন যেন পাগলখানায় পরিণত হয়েছে। সেই থেকে ওরা ওদের বিচ্ছেদের সময়টাতে কি করেছে সব একে শেয়ার করেছে একে অপরের সাথে। রুমেশা সেদিন কোথায় গিয়েছে, সাফন ওকে কিভাবে খুঁজেছে, রুমেশা কিভাবে লুকাসের ব্যাপারে জেনে সাফনকে খবর দিতে এসেছিল, সাফনকে লুকাস কিভাবে এখানে নিয়ে এলো, ওর সাথে কি করলো, কিভাবে সাফন জোনাসের সাথে যোগাযোগ করলো, এরপর জোনাস কিভাবে রুমেশের সাথে যোগাযোগ করে সাফনের ব্যাপারে টু দ্য পয়েন্ট সব খবর জানালো। রিমুকে এতদিন ধরে জেনাসের পরামর্শ অনুযায়ী কিভাবে রিমু হার্ভার্ডের হাত থেকে সাফনকে ছাড়ানোর জন্য নিজেকে প্রস্তুত করলো। ফ্লুইডের প্রভাবে ও শরীরের সমস্ত হিডেন ক্যারেক্টারিস্টিক্সগুলো ও কিভাবে আস্তে আস্তে আবিষ্কার করলো, কিভাবে নিজেকে এতদিন ট্রেন করলো, চুলগুলো কেন কেটে ফেলো, একে সবই বিস্তারিত বলল রুমেশা সাফনকে, আর সাফন বলল রুমেশাকে। অদ্ভুতভাবে সাফনের শরীরটা অনেকখানি ঠিক হয়ে গেছে এই অল্প সময়ের ভেতরেই। ওর স্বাস্থ্য অনেকখানি ভালো দেখাচ্ছে আগের থেকে। বুকের পাঁজরে সেই হাড় নিকনিকে অবস্থা অনেকাংশে ঢেকে গেছে। মুখে সেই বেরিয়ে যাওয়া চোয়ালের হাড়গুলো এখন মাংসে ঢেকে গিয়ে অসম্ভব সুন্দর দেখাচ্ছে ওকে। শরীরের সমস্ত পেশিগুলো আবার আগের মতো ফুলতে শুরু করেছে। এত অল্প সময়ের ভেতর এত বিশাল পরিবর্তন দেখে দুজনে অবাক হয়েছে ওরা। রুমেশা এখন সাফনকে বুড়ি দাদির গল্প বলছে। বুড়ি কিভাবে ওর ঘাড়ে জিন লেগেছে ভেবে রাত দিন 24 ঘন্টা হাই করতো আর ওকে ঝাড়ফুঁক করতো, বলতো শিয়ানা মেয়ে বনে বাদারে ঘুরে বেড়াস, লম্বা চুল দেখা লুসাজিন বেড়ায় পেছন লাগছে, একবার রাতের বেলা একা পেয়ে বাচ্চা দিয়ে যাবো। ইভেন জিন কিভাবে ওর সাথে কি করবে সব সবিস্তারে বর্ণনা করতেন তিনি। রুমেশা শেষমেশ অতিষ্ঠ হয়ে একদিন জিজ্ঞেস করেছিল, দাদি তোমার সাথেও কি জিন বেড়াও রাতের বেলা এই সমস্ত করতে আসে? তুমি এত গভীর বিষয় কিভাবে জানলে? তখন বুড়ি বলেছিল জিনে নাকি তার কোনো বান্ধবীরে ভর করেছিল, সেই বান্ধবীর সাথে জিন কি করে সেসব নাকি দাদি সহ আর তার আরও কিছু বান্ধবী লুকিয়ে দেখতে যেত জানালার ফাঁক দিয়ে। ইভেন জিনের ইয়েটাও নাকি দাদি দেখেছে। সব শুনে রুমেশা বলে, ছি দাদি, তুমি তো লোক ভালো না, লোকের ঘরে উকি দিয়ে লুকিয়ে এসব দেখেছো? বুড়ি দাদির গল্প শুনে সাফন হেসে কুটি হলো। রুমেশাও খিলখিল করে হাসলো ওর সাথে। দুজনে শোয়া থেকে উঠে বসলো। হাসাহাসির এক পর্যায়ে রুমেশা হঠাৎ বলে উঠল, আপনার রদ্দুর রায়ের গাওয়া রবি দাদুর গানের কথা মনে আছে? শুনেছেন? সাফন কিছুক্ষণ চোখ মুখ কুঁচকে মাথা চুলকে মনে করার চেষ্টা করলো। তারপর ওর মনে পড়তেই ও গেয়ে উঠল, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। সাফনকে গেয়ে উঠতে দেখে রুমেশা হেসে নিজেও নিজের সাফনের সাথে গলা মিলিয়ে বলে উঠল, হেই যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। সাফন এবার অদ্ভুত হাস্যকর অঙ্গভঙ্গি করে চোখ মুখ কুচকে রুমেশার দিকে তাকিয়ে গেয়ে উঠল, দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে, চাঁদ উঠেছিল গগনে। থাক হয়েছে, আর গাইতে হবে না। সাফন ওর দিকে চোখ ছোট করে তাকে গানের বাকি লাইনটা ঠোঁট বন্ধ করে গুনগুনিয়ে শেষ করলো। রুমেশা দাঁত কেলি খিলখিল করে হেসে উঠল। ওর হাসি শুনে সাফন রিমোর ঘাড় ছোঁয়া ববের কাট দেওয়া চুলগুলো হাতের মুঠোয় নিয়ে টান দিয়ে ওর মাথা টেনে নিজের দিকে আনতে বলল, খচ্চর সিমরি, দাঁত কেলানো হচ্ছে বলে ওর কান কামড়ে দিল। রুমেশা উড়িমা বলে উচ্চস্বরে হেসে উঠল। সাফন ওর চুল ছেড়ে দিয়ে বলল, নেহাত রুমটা সাউন্ড প্রুফ, নইলে তোর এই পেতনি হাসি শুনে এখানে গার্ডগুলো সব লেজ গুটিয়ে পালাতো। রুমেশা
তেতে উঠে কিছু একটা বলতে নিবে তখনই দরজায় নক পড়ল। থতমত খেলো ওরা দুজনেই। পালানোর তেমন কোনো জায়গা না থাকে সাফওয়ান দ্রুত পায়ে স্ট্রেচার থেকে নেমে দাঁড়িয়ে মেঝে থেকে সাদা রঙা পাতলা বিছানার চাদরটা উঠিয়ে রুমাইশাকে ইশারা করলো গুটিসুটি মেরে শোয়ার জন্য। তারপর বিছানার চাদরটা দিয়ে রুমাইশাকে ঢেকে দিল ও। ইতিমধ্যেই আরও একবার দরজায় নক পড়ল। সাফওয়ান নিজেকে স্বাভাবিক করে এগিয়ে গিয়ে দরজাটা খুলল। অ্যাশলি মেয়েটা এসেছে আবারও, খোলা চুলে, কালো রঙা শর্ট স্কার্টের সাথে গাঢ় খয়েরি রঙা একটা সেমিজ পরে আছে সে। অন্তবাসের বালায় নেই, সেমিজের উপর দিয়ে শরীরের ভাঁজগুলো দৃশ্যমান হয়ে আছে। হাতে ওর খাবারের ট্রে। সাফওয়ান ওর থেকে দ্রুত চোখ ফিরিয়ে নিয়ে দরজা থেকে দ্রুত পায়ে সরিয়ে আবার স্ট্রেচারে উঠে বসলো। কিন্তু অ্যাশলি মেয়েটা হতবাক হয়ে গেল সাফওয়ানকে দেখে। কয়েক ঘন্টা আগেও সে কঙ্কালাসার ছিল, সে হঠাৎ করে এমন মাস্কিউলার কিভাবে হয়ে গেল মাথায় এলো না ওর। নাকি তখন ওর চোখের ভুল ছিল? কিন্তু সব কিছুকে সাফিয়ে ওর থেকে মুখ ফিরিয়ে চলে যাওয়া সাফওয়ানের পেশিবহুল পিঠের ওপর নজর গেল ওর। সাফওয়ান কিভাবে শুকনা থেকে তরতাজা হয়ে উঠল সেটা নিয়ে মাথা ঘামালো না আর অ্যাশলি। ওর চোখের ওপর শুধু সাফওয়ানের সেই চওড়া বৈশালী পিঠটাই ঘুরছে। পেটার বুকের ভেতর যেন রক্ত ছলকে উঠল ওর। সাফওয়ান অ্যাশলির দৃষ্টি থেকে বাঁচতে বিছানার চাদরে কিছু অংশ টেনে নিজের বুক পর্যন্ত উঠিয়ে দিল। তারপর দেয়ালে হেলান দিয়ে বসে রইল ও। মনে মনে অ্যাশলি মেয়েটার নির্লজ্জতাও নিয়ে সমালোচনা করল। 6 ঘন্টা মতো হবে সাফওয়ান ওকে স্ট্রেচার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কিন্তু অসভ্যটার কোনো রকম বিকার নেই। আবার বেহের মতো চলে এসেছে, সেটাও আরও অশ্লীলভাবে। অ্যাশলি ট্রেটা হাতে নিয়ে রুমের ভেতর ঢুকলো, কিন্তু রুমে এমন বেহাল দশা দেখে ও কিছুটা অবাকই হলো। কিন্তু সেসব নিয়ে মাথা না ঘামিয়ে শরীরটা দুলিয়ে হেঁটে এসে খাবার ট্রেটা টেবিলের উপর রাখলো ও। টেবিলটা স্ট্রেচারের পায়ের দিকটা হয় রুমাইশাকে ঢেকে রাখা পাতলা চাদরে নিচ থেকে রুমাইশা স্পষ্টভাবে দেখতে পেল মেয়েটাকে। আর মেয়েটার এমন ড্রেস আপ দেখে ওর মেজাজটাই গরম হয়ে গেল। মেয়েটা যে ওর সাফওয়ানকে সিডোজ করার জন্য এই সমস্ত ড্রেস পরেছে সেটি বেশ ভালোভাবেই বুঝলো ও। কিন্তু দাঁত মুখ চেপে চুপচাপ পড়ে রইল ও সাদা রঙা বিছানার চাদরটা নিচে। অ্যাশলি খাবারের ট্রেটা সাফওয়ানের দিকে ফিরে শরীর দুলিয়ে মোহনীয় কণ্ঠে বলল, আপনার রাতের খাবারটা খেয়ে নিন। সাফওয়ান আহমেদ, দেরি হওয়ার জন্য দুঃখিত। ধন্যবাদ, আপনি এখন আসতে পারেন। কিন্তু অ্যাশলির ফিরে যাওয়ার কোনো মতলব নেই। তখন স্ট্রেচার থেকে পড়ে যাওয়ার পর মাথার আঘাত নিয়ে ও গিয়েছিল মাইকেলের কাছে। কিন্তু মাইকেল ওকে বলেছে ও যদি সাফওয়ানকে প্লেজার দিতে পারে আর সাফওয়ান যদি ওর প্রতি সন্তুষ্ট হয় তবে অ্যাশলিকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। আর যদি সাফওয়ানের মেডিসিনের খবরটা ওর মুখ থেকে বের করে এনে দিতে পারে তবে তা অ্যাশলিকে টাকার সাগরে ভাসিয়ে দিবে মাইকেল। টাকার আশাতেই এত রাতে ও আবার এসেছে, যদি রাতটাকে নিজের সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে। কিন্তু এখন সাফওয়ানকে দেখার পর ওর টাকার চাইতে নিজের চাহিদাটাই বেশি জল হয়ে পড়েছে। গাঢ় খয়েরি লিপস্টিক দেওয়া ঠোঁটে মাতাল করা হাসি ফুটিয়ে হেলে দুলে ও এগিয়ে গেল স্ট্রেচারের দিকে। সাফওয়ান অস্বস্তিতে পড়ল। এই ধরনের সিচুয়েশন ও এর আগে কখনোই পড়েনি। মেয়েদের সাথে ওর মেশা হয়নি সেভাবে, তাই এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় তা ও জানে না। ওর কাছে সব কিছুর সমাধান হলো সমস্যাটার ভবনীলা সাঙ্গ করা, এছাড়া ওর মাথায় আর কোনো সমাধান আসে না। সাফওয়ান একবার অ্যাশলির দিকে তাকিয়ে পরক্ষণে বিছানার চাদরের নিচে স্থির হয়ে পড়ে থাকা রুমাইশার দিকে তাকালো। রিমো যে খ্যাপা ওকে আবার ভুল বুঝি কিনা সেই ভয় করতে লাগলো সাফওয়ান। একবার ভাবলো নেমে গিয়ে চেয়ারটা তুলে মেয়েটার মাথায় একটা আছাড় মারবে কিনা, কারণ হাত পা ছিঁড়ে মারতে গেলে মেয়েটাকে স্পর্শ করা লাগবে। এই অসভ্য মেয়েটাকে স্পর্শ করতে ওর রুচিতে বাজছে, তাই ও মনে প্রাণে চাইল এই সমস্যাটার সমাধান রিম করে দিক। চোয়াল শক্ত করে ও সাহায্য পাওয়ার আশায় তাকিয়ে রইল রুমেশার মুখের দিকে। রুমেশা তীক্ষ্ণ চোখে অ্যাশলিকে পর্যবেক্ষণ করছে। অ্যাশলি যে ঠিক কী করতে চলেছে তা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে ও। রুমেশা ঘাপটি মেরে পড়ে রইল, কিন্তু সাফওয়ান ক্রমে ধৈর্যহারা হয়ে যেতে লাগলো। দাঁত কিরমির করে উঠল ও। অ্যাশলি এসে ধীরে ধীরে স্ট্রেচারের উপরে উঠে বসলো, আর তারপরই নিজের সেমিজের বুকের মাঝে তিলটা বোতামের উপরেরটা খুলে দিল ও। আর ঠিক সেই মুহূর্তেই রুমেশা
ঝড়ের গতিতে বিছানার চাদরের তলা থেকে বেরিয়ে এসে শক্ত হাসতে অ্যাশলির গলাটা চেপে ধরল। ওর জলজলে চোখ দুটা যেন অ্যাশলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। অ্যাশলি ভয় পেল রুমাইশাকে দেখে। চোখ দুইটা বড় বড় হয়ে গেল ওর। রুমাইশার হাতের চাপে ওর দম বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। নিজের দুই হাত দিয়ে রুমাইশার হাতটা ছাড়ানোর চেষ্টা করলো ও, কিন্তু তাতে কোনো লাভ হলো না। রুমাইশা অ্যাশলির ওই অসহায় মুখটার দিকে তাকিয়ে পাকা হাসল। এরপর আরও জোরে অ্যাশলির গলাটা চেপে ধরে অন্য হাতে অ্যাশলির বুকের খোলা বোতামটা আবার লাগিয়ে দিতে দিতে দাঁতের দাঁত চেপে ইংরেজিতে বলে উঠল, ব্লাডি বিচ, আমার সাফওয়ানকে বুক দেখানোর খুব শখ না তোর? তোর শখ আমি আজ বের করে দিব এই জীবনের মতো। সাফওয়ান অবাক হয়ে দেখছে রুমাইশাকে। বব হেয়ার কাট দেওয়া রুমাইশার পরনে সি গ্রিন কালারের প্যান্ট আর তার সাথে ডিপ চকলেট কালারের লং স্লিভ টি শার্ট, যা ওর শরীরের আটসাটভাবে লেগে আছে। ওর স্ফীত বক্ষ সুডল হয়ে ফুটে আছে ওর টি শার্টের উপর দিয়ে। দক্ষ হাতে অ্যাশলির গলা চেপে ধরে আছে ও, চোখের শুকনো দৃষ্টি। রাতারাতি যেন নিজের পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে ওর। রুমাইশার এমন রূপ সাফওয়ান কখনোই দেখেনি, আর রুমাইশা যে এমন হতে পারে সেটা ঘুণাক্ষরেও কখনো ভাবেনি সাফওয়ান। রুমাইশা অ্যাশলির গলা ধরে স্ট্রেচার থেকে নামলো আর এরপরেই ওকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়ে নিজ মেঝেতে বসে অ্যাশলির মাথার সোনালি চুলগুলো মুঠি করে ধরে মেঝের সাথেই গায়ের সর্বোচ্চ জোর দিয়ে আছাড় দিল রুমাইশা। যতবার মন চাইল ততবার। দুই আছাড় দেওয়ার পরই অ্যাশলির মাথা ফেটে রক্তের স্রোত বয়ে গেছে, তবুও থামেনি রুমাইশা। এরপর অ্যাশলির চুল ধরে মেঝের ওপর টানতে টানতে ওকে নিয়ে রুমের দরজার কাছে গিয়ে দরজা খুলে বাইরেরটা দেখে নিল একবার। না, কেউ নেই। এবার দরজাটা পুরোপুরি খুলে রুম থেকে বেরিয়ে অ্যাশলিকে টানতে টানতে সাফওয়ানের রুম থেকে বেশ খানিকটা দূরে নিয়ে গিয়ে থামল রুমাইশা। এরপর সেখানেই মেঝেতে অ্যাশলিকে ফেলে আরও বার কয়েক ওর মাথাটা মেঝের সাথে বাড়ি দিল। এরপর অ্যাশলি হাই হিলের একটা খুলে নিয়ে আর হিলটা ভেঙে দিয়ে আবার ওর পায়ে পরিয়ে দিল। তারপর নিজের টি শার্টটা খুলে অ্যাশলির শরীরে যেখানে যেখানে রুমাইশার হাতের ছোঁয়া লেগেছে সেই সমস্ত জায়গায় নিজের টি শার্টটি দিয়ে রগড়ে রগড়ে মুছে দিল। সাদা রঙা মেঝের ওপর দিয়ে অ্যাশলির মাথা থেকে পড়া রক্ত ভেসে যেতে লাগলো। রুমাইশা একবার অ্যাশলির পালসটা চেক করে নিল। হ্যাঁ, কাজ শেষ। অ্যাশলির হাতের কবজিটা আবারও ধরে নিজের টি শার্টের হাতা দিয়ে মুছে উঠে দাঁড়ালো ও। তারপর সোজা চলে গেল সাফওয়ানের রুমে। এরপর রুমের ওয়াশরুম থেকে টিস্যু পেপার এনে অ্যাশলির মাথা থেকে রুমের বাইরে মেঝেতে পড়া ফোটা ফোটা রক্তগুলো ভালোভাবে মুছে দিয়ে সেই টিস্যুগুলো রুমের টয়লেটের কমোডের ভেতর ফেলে দিয়ে ফ্ল্যাশ করে দিল। এরই মধ্যে সাফওয়ান নিজেও রুমের মেঝেতে পড়ে থাকা রক্তগুলো মুছে মেঝেটা পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে ফেলো। রুমাইশা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সাফওয়ান সত্য পরিষ্কার করা মেঝে থেকে উঠে দাঁড়িয়ে রুমাইশার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসলো। ওর ক্যানাইল দাঁতই ঝকঝক করে উঠল সেই হাসিতে। ওর হাসি দেখে রুমাইশার মুখেরও হাসির রেশ দেখা গেল। সাফওয়ান নিজের ডান হাতটা রুমাইশার দিকে বাড়িয়ে ধরল, তারপর বলল, You are warmly welcome to my world, partner. রুমাইশা ওর কালো পোশাকে নিজেকে আবার আবৃত করে নিতে নিতে সাফওয়ানকে বলল, আগামীকাল দুপুর ঠিক 1টায় আপনার জন্য যে পোশাকটা এনেছি সেটা পরে তৈরি থাকবেন। ব্লুটুথ ডিভাইসটা নিতে ভুলবেন না। ওটার সাহায্যে আপনার সাথে যোগাযোগ করব আমি। সময় মতো আপনাকে এখান থেকে বের করে নিয়ে যেতে আসবো আমি। এখানে আসার সময় আমি গোপন রাস্তা দিয়ে এসেছি, কিন্তু এখন ফেরার সময় আমি ওদের সামনে দিয়েই বের হব, আর আগামীকাল আমি ওদের সামনে দিয়ে এখানে প্রবেশ করব, কিন্তু আপনাকে নিয়ে গোপন রাস্তা দিয়ে বের হব। সাফওয়ান রুমাইশার কথা শুনছে আর জেনাসের দেওয়া ম্যাপটা দেখছে, কিন্তু সেখানে নিজের অবস্থানের কোনো চিহ্ন দেখল না ও। ইভেন এই রুমটারই কোনো অস্তিত্ব নেই সেই ম্যাপে। সাফওয়ান কিছুটা অবাক হয়ে রুমাইশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই আমাকে খুঁজে পেলি কিভাবে? ম্যাপে তো এই রুমটারই কোনো অস্তিত্ব নেই। ম্যাপের হিসেব মতে তো মেইন ল্যাব রুমগুলো সব দক্ষিণের দিকে, আর উত্তরের এই জায়গাটাতে তো কিচেন আর পরিত্যক্ত খালি জায়গা হিসেবে দেখানো হয়েছে। তাহলে তুই আমাকে খুঁজে পেলি কিভাবে? এই এই এরিয়ায় যে আমি থাকতে পারি সেটাই বা তুই বুঝলি কি করে? ওর কণ্ঠে বিস্ময়ের সুর। রুমেশা নিজের মুখটা কালো কাপড়ে কায়দা করে বাঁধতে বাঁধতে মৃদু স্বরে বলল,
এই পৃথিবীতে যদি আমার সবচেয়ে বেশি চেনা কোনো ঘ্রাণ থাকে তবে সেটা আপনার শরীরের ঘ্রাণ। তাই আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আমার এই নিঃশ্বাসই আমাকে আপনার কাছে পৌঁছে দেবে। সাফওয়ান নিচের ঠোঁটটা কিঞ্চিত ফুলিয়ে ভুরু জোড়া উঁচু করে রুমাইশার এই গুণের তারিফ করলো নীরবে। মুখ বাঁধা শেষ হলে রুমাইশা ওর লম্বা পোশাকটার হুডিটা নিজের মাথায় চড়িয়ে নিয়ে হুডির সাথে সংযুক্ত সকল একটা পুরো কালো কাপড়ে নিজের চোখ দুইটা ঢেকে নিল। এতে ওর চোখের উজ্জ্বলতা পুরোপুরি না হলেও বেশ খানিক আড়াল হয়ে গেল। আমি এখনই বেরিয়ে যাব, আপনি তৈরি হয়ে থাকবেন সব সময়। আর বিশেষ অসুবিধা না হলে প্ল্যানে কোনো চেঞ্জ হবে না। গোপন রাস্তার ওপারে জোনাস আর আপনার বড়লোক বন্ধু রিচার্ড ওর প্রাইভেট জেট নিয়ে অপেক্ষা করবে। আমরা এখান থেকে সহি সালামতে বের হতেই পারলেই আর কোনো চিন্তা থাকবে না। সোজা আপনার বহুল কাঙ্ক্ষিত আমাজনে গিয়ে পৌঁছাবো।